জ্বালানি সংকট সমাধানে অপেক্ষা করতে হবে 2 বছর বললেন অর্থমন্ত্রী। বিকল্প উৎস ব্যবহারের তাগিদ সিপিডির। রাজধানী সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিছুটা বেড়েছে গ্যাসের চাপ, এখনো কমেনি ভোগান্তি, যানবাহনের দীর্ঘ লাইন। ট্রেড লাইসেন্স দিতে গড়িমসি করলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের। চাঁদাবাজি বন্ধে পুলিশের আশ্বাস। একীভূত 5 ব্যাংকের অর্থ ফেরতে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ। দায়িত্ব হস্তান্তরে গতি আসবে আশা বাংলাদেশ ব্যাংকের। স্বাগত স্টার বিস্কুটের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি রোকসানা রিমি। বিদ্যুৎ ও গ্যাসের সংকট 6 মাস কিংবা 1 বছরে সমাধান সম্ভব নয়। এজন্য অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান অর্থমন্ত্রী। বলেন, অর্থনীতিকে সচল রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকিং খাতের সংকট কাটানো ও উচ্চ সুদের ঋণের বিকল্প খুঁজতে হবে। বিনিয়োগকারীদের আস্থা তৈরি, নীতি সংস্কার থেকে কার্যকর বাস্তবায়ন শীর্ষক আমেরিকান চেম্বারের আলোচনায় উঠে আসে বাংলাদেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জগুলো। বিশেষ করে ব্যবসার পরিবেশ, জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বিনিয়োগের স্থবিরতা নিয়ে উদ্বেগ জানান বক্তারা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট আগামী 6 মাস কিংবা 1 বছরে পুরোপুরি সমাধান সম্ভব নয়। অর্থনীতিকে এগিয়ে নিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুর্ভাগ্যবশত বিদ্যুৎ আর গ্যাস শিল্পে কোনো সমস্যার সমাধান 6 মাস বা 1 বছরে হবে না, অন্তত 2 বছর সময় লাগবে। গ্যাস আর বিদ্যুৎ ছাড়া অর্থনীতি সামনে এগিয়ে যেতে পারে না। আমরা খুব দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি। ব্যাংকিং খাতের দুর্বলতাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী। ব্যাংকগুলোকে পুনর্মূলধনীকরণে সরকারি সহায়তার পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও বিকল্প অর্থায়নের সুযোগ সরকার কাজে লাগাতে চায় বলে জানান তিনি। বাংলাদেশের ব্যাংকগুলোতে এখন মূলধনের অভাব, অনেক বেশি মন্দঋণ, অনেক টাকা পাচার হয়েছে। এনপিএল ইস্যু সরকারের জন্য চ্যালেঞ্জ, ডিপোজিটররা তাদের টাকা তুলতে পারছে না। জ্বালানি সংকট, দুর্বল ব্যাংকিং খাত ও উচ্চ ব্যয়ের অর্থায়ন, অর্থনীতির এই 3 বড় চ্যালেঞ্জ কাটাতে নীতি সংস্কারের পাশাপাশি সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপরই সরকার জোর দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। আফরোজা লামিয়া, স্টার নিউজ। দেশের জ্বালানি সংকট সহসাই কাটবে না, আগামী কয়েক দশক ধরে চলবে বলে আশঙ্কা করছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেন, সরকারের উচিত জ্বালানি খাতের জন্য একটি কুইক রেসপন্স টিম গঠন করা। তৈরি পোশাক খাত নিয়ে সিপিডির আয়োজিত সেমিনারে এমন মন্তব্য তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, এ খাতের সংকট মোকাবিলায় রূপান্তরযোগ্য জ্বালানি হতে পারে একমাত্র সমাধান। বর্তমান জ্বালানি সংকটে স্থবির হয়ে যাচ্ছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক, যেখানে উৎপাদন ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় পুনরায় ব্যবহারযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ছাড়া এই সংকট থেকে বের হওয়ার কোনো পথ নেই। রোববার সকালে ব্র্যাক ইন সেন্টারে গার্মেন্টস শিল্পে কার্বন নিঃসরণ কমানো এবং আগামীর পথ চলা নিয়ে সিপিডির আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন মতামত তুলে ধরেন। সবচেয়ে বেশি আমাদের ফ্যাক্টরিগুলোতে, স্পেশালি যে সুইং ইউনিট বা নিটিং থাকে, এগুলাতে কম্প্রেসার হলে সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি যায়, মানে কম্প্রেসারের কাছে কাছে আর কেউ যায় না। তৈরি পোশাক শিল্পে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে কাঠামোগত রূপান্তর জরুরি বলে মনে করে সিপিডি। আমরা অবজার্ভ করে দেখলাম যে 10%-এর বেশি রুফটপ সোলার দিয়ে তাদের এনার্জি কনজাম্পশন নিডস ফ্যাক্টরিগুলো মিট করতে পারে না। আগামী দিনে দেশের কারখানাগুলোতে গ্যাসের প্রাপ্তি আরও কমবে উল্লেখ করে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চলমান এই জ্বালানি সংকট খুব সহসাই শেষ হবে না।
কারখানাগুলো কিভাবে তার এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে পারে, কোন কোন ধরনের মেশিন রিপ্লেস হতে পারে এবং কোন কোন জায়গায় সেই জায়গাগুলোতে বিদ্যুতায়িত অবকাঠামোতে যাওয়ার সুযোগ রয়েছে এবং তার জন্য কত কস্ট লাগবে এবং কত মাত্রা এনার্জি সেভ হবে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি। এ সময় চলমান জ্বালানি সংকটের ভয়াবহতা তুলে ধরে সিপিডির এই গবেষক বলেন, সরকারের এখনই জ্বালানি খাতের জন্য একটি জরুরি রেসপন্স টিম গঠন করা দরকার। আমার এই গবেষণাটি পরিচালনা করেছে ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। গ্যাসের চাপ কিছুটা বেড়েছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, তবে চাহিদার তুলনায় এখনও পর্যাপ্ত গ্যাস মিলছে না। এতে ক্ষুব্ধ যানবাহন চালকরা জানালেন, প্রায় 1 মাস আয় রোজগার কম সিএনজি চালিত 3 হুইলার ও উবার চালকদের। এছাড়া ভোগান্তিতে রয়েছে জরুরি সেবার গাড়িও। প্রায় 20 দিন পর দিনের বেলায় খোলা পাওয়া গেল রাজধানীর পরিবাগের এই সিএনজি ফিলিং স্টেশন। 21 জুলাইয়ের পর থেকে শুধুমাত্র রাত 11টা থেকে ভোর পর্যন্ত গ্যাস মিলত এখানে। যদিও গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, তবে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বলছেন সিএনজি স্টেশনের কর্মীরা। চাপ 120, 100 না বাড়ে না, কোনো উন্নত নাই, এরকম বোয়া 140, 150, 140, 150, 120 এরকম। জি দিনে বলতে আছে 15 দিন। হ্যাঁ, এদিকে সমস্যার পূর্ণ সমাধান না হওয়ায় দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না সিএনজি চালিত 3 হুইলার, ব্যক্তিগত গাড়ি, উবার ও ভাড়ায় চালিত গাড়ি, এমনকি লাশবাহী ফ্রিজার ও অ্যাম্বুলেন্সও। তাই ক্ষোভ বাড়ছে যানবাহন চালকদের। আমরা মরা সরকার আছে, ফ্যামিলি কাটলে নদী খরণ লয়, সরকার কি গ্যাসের চিন্তা আছে? সরকার কি রাষ্ট্রের চিন্তা আছে? রুগী নিতে অনেক সমস্যা হয়, রুগী আল্লাহ চিল্লা করে। আজকে 2 দিন ধরে গ্যাস পাচ্ছি না, টিপ মারতে পারছি না। টিপ না মারলে আমার পেটে রুজি নাই। দিনে 3 বার সিরিয়াল দিতে হয়, এরপরও মনে করেন 3 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় লাগে। এদিকে গত 6 আগস্ট মধ্যরাত থেকে 23 কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করছে মহেশখালীর এক্সিলারেট এলএনজি। অপরদিকে সাময়িক ত্রুটি মেরামত শেষে শুক্রবার মধ্যরাত থেকে পূর্ণ সক্ষমতায় সামিট এলএনজি। যদিও সমস্যার পূর্ণ সমাধান কবে নাগাদ হবে জানায়নি কর্তৃপক্ষ। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। ট্রেড লাইসেন্স দিতে 1 দিনের বেশি সময় নিলেই কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রোববার ডিসিসিআই আয়োজিত সেমিনারে ব্যবসায়ীদের এমন আশ্বাসের কথা শোনান তিনি। এ সময় চাঁদাবাজি ও হয়রানি মুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। জবাবে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ডিএমপি প্রতিনিধি। তথ্যের ঘাটতি, কাগজপত্রের অস্পষ্টতা, সময়ক্ষেপণ সহ নানা কারণে ট্রেড লাইসেন্স পেতে হয়রানির শিকার হতে হয় ব্যবসায়ীদের। এই প্রক্রিয়া সহজ করতে ঢাকা চেম্বার আয়োজন করেছে ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ, যেখানে দ্রুত লাইসেন্স নবায়নের সুযোগ মিলছে। ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিক ও ব্যবসায়িক সেবা ডিজিটালাইজেশন। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে আইন শৃঙ্খলা, যানজট পরিস্থিতি আর ট্রেড লাইসেন্স পেতে ভোগান্তির মতো বিষয়গুলো উঠে আসে। এ সময় চাঁদাবাজি ও হয়রানি মুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিতে দাবি জানান ব্যবসায়ীরা। হকার উচ্ছেদ করবেন, এইটাই আপনার কাছে সর্বপ্রথম আমার ঢাকা চেম্বারের পক্ষ থেকে আবেদন। আমার ব্যক্তিগত লাইসেন্স আমি কয়েকদিন আগে রিনিউ করেছি। ওইটা সাইনবোর্ডের দাম ছিল 800 টাকা, সেটা এখন 2500 টাকা আমার থেকে দিতে হলো। 2500 টাকা। তো এভাবে যদি করে আমরা উদ্যোক্তারা কোথায় যাব? বিজনেসটা কিন্তু আসলে আমরা এখন ওইভাবে রান করতে পারছি না। তারপরে যদি আপনারা ট্রেড লাইসেন্সের প্রতি ট্রেড লাইসেন্স 2 থেকে 2,500 টাকা করে বৃদ্ধি করেন, এটা আমাদের জন্য কিন্তু একটা বোঝা হয়ে যাচ্ছে। অটোরিকশা নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা চলছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির প্রতিনিধি। আপনাদের মাধ্যমে দেশের এই যে ব্যবসায়িক মহলের যে একটা আধুনিক নগরায়ন বলেন কিংবা সেটা এক্সপান্ড করে আজকে যে ব্যবসায়িক পরিচিতি আসছে বাংলাদেশের, একটা বড় অংশ কিন্তু আপনাদের অবদান আছে, এখনো করে যাচ্ছেন। তা আপনাদের সাথে আমরা আছি, আপনাদের সহযোগিতার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং সব সময় আপনাদের পাশে থাকব। এ সময় চাঁদাবাজ মুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত ও ট্রেড লাইসেন্স পেতে জটিলতা নিরসন করার আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আপনারা যদি উদ্যোগ নেন, মার্কেট ওয়াইজ উদ্যোগ নেন, আমি প্রতিনিধি দেব, ওইখানে বসে আপনারাই সলিউশন করে দেন যে এটা কি হওয়া দরকার। আমরা অবশ্যই চাঁদাবাজ বন্ধ করতে চাই, সেটা যে দলেরই হোক,
কোনো দল চাঁদাবাজি করতে পারবে না। এই জন্য আমরা লাইসেন্সের ব্যবস্থা করতেছি, নাম্বারের ব্যবস্থা করতেছি। আর কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না যদি আপনারা জনগণ যদি সহযোগিতা না করেন। ব্যবসায়ীদের জন্য সিটি কর্পোরেশনের রাজস্ব পরিশোধ সহজ করতে ব্যাংকিং সেবার আওতা বাড়ানোর ঘোষণাও দেন নগর প্রশাসক। না, একে দিনেরটা দিনে লাইসেন্স দিতে হবে। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। কাগজে কলমে স্কিম ঘোষণা নয়, বরং একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন ব্যাংক খাত বিশ্লেষকরা। যাদের লুটপাটে লাখ লাখ আমানতকারী পথে বসেছেন তাদের বিচার নিশ্চিত করার কথাও বলছেন তারা। আর কেন্দ্রীয় ব্যাংক বলছে 5টি ব্যাংকের দায়িত্ব হস্তান্তর করায় শিগগির সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমে গতি আসবে। ওয়ালিদ সাকিবের রিপোর্টে বিস্তারিত। ব্যাংক রেজুলেশন আইনে সরকারের 18 কথা যুক্ত করার চেষ্টায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে। তবে সমালোচনার মুখে সেই ধারা বাতিল করেছে সরকার। একীভূত 5 ব্যাংকের দায়িত্ব বুঝে নিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। অন্তর্বর্তী সরকারের সময় 5 ব্যাংকের আমানত ফেরতে একটি স্কিম ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের সময় সেই স্কিম সংশোধন করা হয়েছে। আমানতের অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের চিকিৎসা, উচ্চশিক্ষা ও আমানতকারীর হজের খরচের পুরো টাকা তোলার সুযোগ রাখা হয়েছে নতুন স্কিমে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সংশোধিত স্কিম শুধু কাগজে কলমে নয়, বাস্তবেই যেন আমানতকারীরা অর্থ পায় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি খেলাপি ঋণ আদায় ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারকে এগিয়ে আসতেই হবে, সরকার মাস্ট পে ফর ইট, ওকে। তা এবং এগুলো করার মাধ্যমে এটা অবশ্যই, কারণ এটা একটা মরাল হ্যাজার্ড পার্ট আছে। এগুলো যখনই সরকার করে তখনই এই আপনার খেলাপিরা ভাবে আরে সরকার তো আমাদেরকে হেল্প করবে, আমাদেরকে বেল আউট করবি। তো এদিকেও সরকারের নজর রাখা উচিত, ইন দ্য সেন্স দ্যাট নজর রাখার অর্থটা হচ্ছে যে যাদের জন্য আজকে এই দুরবস্থা হলো, অ্যাট দ্য সেম টাইম তাদেরকেও জবাবদিহিতার আওতায় বা শাস্তির আওতায় নিয়ে আসা। কেন্দ্রীয় ব্যাংক বলছে 5টি ব্যাংকের দায়িত্ব হস্তান্তর করায় এখন কার্যক্রমে গতি আসবে সম্মিলিত ইসলামী ব্যাংকের। ধীরে ধীরে আমানত ফেরতের পরিমাণ বাড়বে। প্রাথমিকভাবে 10 লক্ষ টাকা বলেছি, এটা আস্তে আস্তে এটার সিলিং বাড়তে থাকবে। এই মুহূর্তে 10 লাখ থেকে 20 লাখ হবে, এটা বলার সময় হয়নি, তবে ক্রমান্বয়ে সেটা বাড়বে। কারণ এই মানুষ যখন তার প্রয়োজন মতো টাকা ফেরত পাবে বা উত্তোলনের সুযোগ পাবে, ততই কিন্তু এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা সৃষ্টি হবে। হাসিনা আমলে ব্যাপক দুর্নীতি লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়েছিল এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এগুলো একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে অন্তর্বর্তী সরকার। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। কিশোরগঞ্জে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বক্তব্য রাখছেন শোলাকিয়া ঈদগাহ মাঠে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রতিষ্ঠিত করা, অর্থাৎ এই নারীদেরকে আমরা সামনে আত্মনির্ভরশীল গড়ে তোলার জন্য শিক্ষা এবং অর্থের ব্যবস্থা করেছি। আসেন এরপরে আপনারা দেখেছেন যে আমরা এখানে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খতিব সাহেব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি এখানে রাষ্ট্রের পক্ষ থেকে। কেন সহযোগিতা করেছি? তারাও সমাজের একটি বিরাট অংশ, তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা আমাদের জীবনের বিভিন্ন মোড়ে যখন বিভিন্ন রকম সমস্যায় পড়ি তখন আমরা তাদের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ গ্রহণ করি। অর্থাৎ আমাদের ধর্মে, যে কোনো ধর্মে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলো বিভিন্ন রকম সহযোগিতা এবং পরামর্শ করে থাকেন। কাজে এই মানুষগুলোকেও আমরা চাই তারাও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক, গড়ে উঠুক, তাদেরকে আমরা পিছনে ফেলে রাখতে পারি না। সমাজের এই মানুষগুলোর জন্য আমরা সেই জন্য এই ব্যবস্থা করেছি, এই ভাতার ব্যবস্থা করেছি। আসেন প্রিয় ভাই বোনেরা, এরপরে হচ্ছে কৃষি। সমগ্র বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো কৃষি পেশার সাথে জড়িত। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কৃষির সাথে জড়িত। আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে ঠিক ফ্যামিলি কার্ডের মতন আমরা এই দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করতে চাই, যাতে করে আমাদের কৃষক ভাইরা ধীরে ধীরে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে গড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হতে পারে অর্থনৈতিকভাবে। সেই জন্য আমরা তাদেরকে
কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি এবং এই পরিকল্পনা আমরা এর মধ্যে বাস্তবায়নেরও কাজ শুরু করেছি। শুধু তাই নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা অনেকেই জানেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশে যে সকল কৃষক ভাইদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, সেই কৃষি ঋণ আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফ করব। আল্লাহর আমাদের সরকার গঠন করার পরে আমরা প্রথম সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠকে বাংলাদেশের 13 লক্ষ কৃষক যাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল সেটি আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, এরপরে আসুন তরুণ সমাজ বা শিক্ষার্থী আমাদের সন্তানদের লেখাপড়ার বিষয়। এখন যারা ছোট আছে, স্কুলে যারা আছে, কলেজে যারা আছে, এই ছেলে মেয়েগুলোর মধ্যে এই সন্তানদের ভিতরে অনেকে আছে লেখাপড়ায় ভালো, অনেকে আছে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিসে ভালো, কেউ হয়তো ভালো গান করে, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করে, কেউ হয়তো ভালো কেরাত পাঠ করে। এদের মধ্যে অনেকেই আছে, কেউ হয়তো ফুটবল ভালো খেলে, কেউ হয়তো ক্রিকেট ভালো করে। আমরা সেই জন্য কি করেছি, আমরা নতুন কুড়ি নামক যেই অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন সেই অনুষ্ঠানটি আবার চালু করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের দেশের সন্তানদের মধ্যে থেকে প্রতিভাকে বের করে নিয়ে আসার জন্য আমরা এর পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমরা তাদের মধ্যে যারা ভালো খেলোয়াড় হতে পারে, ভবিষ্যতে খেলোয়াড় হতে পারে, অর্থাৎ ক্রীড়াকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, শুধু উকিল ব্যারিস্টার মোক্তার না, ক্রীড়াও যাতে একটা পেশা হতে পারে, সেই জন্য সেভাবে আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে গড়ে তুলছি। সেই জন্য আমরা নতুন করে ক্রীড়ার আয়োজন করেছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে প্রাইমারি স্কুলের প্রায় 22 লক্ষ, সারা বাংলাদেশে 22 লক্ষ ছেলে মেয়ে ফুটবল খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই দর্শক, এতক্ষণ কিশোরগঞ্জে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন স্টারবিজ টুডে, ফিরছে একটু পর। দেখছেন স্টারবিজ টুডে। ফল আমদানিতে ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে মার্জিন সংরক্ষণের শর্ত তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ফল আমদানিকারককে এলসি খোলার সময় আগাম অর্থ পরিশোধ করতে হবে না। রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, বিলাসী পণ্যের অন্তর্ভুক্ত হওয়ায় এতদিন ফল আমদানির জন্য এলসি খুলতে শতভাগ মার্জিন সংরক্ষণ করতে হতো, অর্থাৎ আমদানি মূল্যের সমান অর্থ ব্যবসায়ীদের ব্যাংকে জমা দিতে হতো। তবে জনস্বাস্থ্য ও পুষ্টি চাহিদা পূরণের বিষয়টি বিবেচনা করে ফল আমদানিতে শতভাগ মার্জিন সংরক্ষণের শর্ত প্রত্যাহার করা হয়েছে। এতে দেশের বাজারে বিদেশি ফলের দাম কমার আশা করছেন সংশ্লিষ্টরা। পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ সূচক কমলেও বেড়েছে লেনদেন। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 23 পয়েন্ট কমে অবস্থান করছে 5,859 পয়েন্টে। কমেছে বাছাই সূচক DSE 30 আর সরিয়া সূচক DSES। রোববার ডিএসসিতে মোট লেনদেনের পরিমাণ ছিল 1,130 কোটি টাকার বেশি। রোববার 102টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, বিপরীতে দর কমেছে 247টির, আর অপরিবর্তিত ছিল 41টি প্রতিষ্ঠানের শেয়ার আর মিউচুয়াল ফান্ডের দর। এবার জানাবো বৈদেশিক মুদ্রার বিনিময় হার। দেশের বাজারে আন্তঃব্যাংক ডলার কেনা হচ্ছে 123 টাকা 5 পয়সায়, বিক্রি হচ্ছে 123 টাকা 41 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 166 টাকা 1 পয়সা আর বিক্রয় মূল্য 166 টাকা 58 পয়সা। ইউরোজোনের একক মুদ্রা ইউরো কেনা হচ্ছে 141 টাকা 80 পয়সায়, বিক্রি হচ্ছে 142 টাকা 25 পয়সায়। ভারতীয় মুদ্রা রুপির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য 1 টাকা 29 পয়সা। সৌদি আরবের রিয়াল কেনা হচ্ছে 33 টাকা 21 পয়সায়, বিক্রি হচ্ছে 33 টাকা 55 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য 29 টাকা 86 পয়সা, বিক্রয় মূল্য 30 টাকা 47 পয়সা। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম কেনা হচ্ছে 33 টাকা 27 পয়সায় আর বিক্রি হচ্ছে 33 টাকা 90 পয়সায়। চীনা ইউয়ান কেনা হচ্ছে 18 টাকা 13 পয়সায় আর বিক্রি হচ্ছে 18 টাকা 46 পয়সায়।
দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,36,779 টাকা, আর 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,26,164 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,94,205 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,58,630 টাকা নির্ধারণ করা হয়েছে। গত শনিবার থেকে নতুন এই দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এদিকে আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,376। এই ছিল স্টাডি স্টুডের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।